তারেক রহমানকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার তৌহিদুজ্জামান তন্ময়। তৌহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার যে ঘটনা ঘটে গেছে সেই সময়কে কেন্দ্র করে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের যিনি ওসমান হাদি, তাকে কিন্তু যে প্রকাশ্যে দিবালোকে গুলির ঘটনা ঘটে গত 12ই ডিসেম্বর জুম্মার নামাজের পরে, এবং সেই ঘটনার জের ধরেই কিন্তু অর্থাৎ তফসিল ঘোষণার একদিন পরে এই গুলির ঘটনা, এ ঘটনায় যেমন জনমনে উদ্বেগ বা শঙ্কার রয়েছে, তেমনি কিন্তু ভোটারদের অর্থাৎ যারা ভোট কেন্দ্রে যাবেন তাদের মধ্যেও উদ্বেগ রয়েছে প্রার্থীদের মধ্যেও। ইতোমধ্যে নারায়ণগঞ্জের বিএনপির একজন প্রার্থী কিন্তু তিনি বলেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কারণ হিসাবে তিনি বলেছেন নিরাপত্তায় শঙ্কায় তিনি ভুগেছেন। এরকম অনেক প্রার্থী কিন্তু নিরাপত্তার শঙ্কায় ভুগছেন। তো সরকারের পক্ষ থেকে কিন্তু এই হাদির ঘটনার পরে অর্থাৎ গুলির ঘটনার পরে বারংবার বলা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং আপনি জানেন যে সেনাবাহিনী মাঠে কাজ করছে, এর সঙ্গে পুলিশের যেই টহলরত বা তাদের যে ডিউটি, সেই ডিউটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি বিশেষ একটি অভিযান গত 13ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে। তো সামগ্রিকভাবে বলা চলে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আমরা মাঠ পর্যায়ে দেখছি, কিন্তু মাঠ পর্যায়ে আসলে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। আপনি জানেন যে 2024 সালে সরকার পতনের সময় অর্থাৎ 5 আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হয়ে যায় আগ্নেয়াস্ত্র, এবং জেল থেকে পালিয়ে যায় কয়েক হাজার আসামি। এর মধ্যে 700 আসামি কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবনতি, মাঝখানে উন্নতিও হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে বলা চলে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের আগে এরকম আইন শৃঙ্খলা মোটেও কাম্য নয়। বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা আরও উন্নতি করা দরকার। আপনার প্রতিবেদনের তথ্য অনুযায়ী নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট করা হয়েছে তারেক রহমানের জন্য। তো তারেক রহমানকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলে কি কি থাকছে এবং এটি কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? দেখুন, প্রায় দীর্ঘ 17 বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামী 25 ডিসেম্বর। এর আগেও কিন্তু বিভিন্নভাবে বলা হয়েছিল যে তারেক রহমান আসবে, কিন্তু নির্ধারিত ফিক্সড ডেট কিন্তু জানানো হয়নি। 25 ডিসেম্বর তার আগমন উপলক্ষে তার যেহেতু পাসপোর্ট নেই, তিনি ইতোমধ্যে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বাংলাদেশের এম্বাসি থেকে। তো তার আশাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা বলয় ইতোমধ্যে তৈরি করছে। তিনি 25 তারিখ আশা করা হচ্ছে দুপুর নাগাদ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এবং অবতরণের পর থেকে তিনি সেখান থেকে সরাসরি তার মাকে দেখতে হাসপাতালে যাবেন নাকি তিনি অন্য কোথাও যাবেন সেটি কিন্তু এখনও নির্দিষ্ট নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে বিমানবন্দরে পা রাখা মাত্রই তারেক রহমানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রদান করা হবে। ইতোমধ্যে 2000 পুলিশ সদস্য তার নিরাপত্তায় থাকবেন ওই দিন অর্থাৎ 25 ডিসেম্বর, এবং তার নিরাপত্তার কোনো শঙ্কা এখন পর্যন্ত নেই, ঝুঁকি নেই বলে সরকারের থেকে বলা হচ্ছে। তবুও কিন্তু বিভিন্ন মহল বা বিভিন্নভাবে বলা হচ্ছে যে হাদির ঘটনার পরে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন, এটি কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনী যেন ভালোভাবে দেখে বা মনিটর করে। কারণ এর আগে যখন তারেক রহমান নিজে বলেছিল যে তার নিরাপত্তা শঙ্কা রয়েছে বা নিরাপত্তা জটিলতার কারণে তিনি বাংলাদেশে ফিরছেন না, সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়। তো 25 তারিখ উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারেক রহমান যেখানে যেখানে মুভ করবেন সেখানে সেখানে কিন্তু ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ পুলিশের ব্যাপক নিরাপত্তা থাকবে। এছাড়াও কিন্তু র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তেমন কোনো ঝুঁকি নেই, কিন্তু এই ওসমান হাদির মৃত্যুর পর কিন্তু কিছুটা এতে শঙ্কা থেকে যায়। তো এক্ষেত্রে বাকি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কতটা সজাগ?
ভোটের আছে আর খুব বেশি দেরি নাই। আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারি ভোট ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীরা কিন্তু মাঠ পর্যায়ে ব্যাপক জনসমাগম জনসংযোগ করছেন। ইতোমধ্যে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী হুমকি ধামকি বা বিভিন্নভাবে হুমকি পেয়েছেন, ফোনে হুমকি পেয়েছেন, সরাসরি হুমকি পেয়েছেন। তো এসব প্রার্থীরা কিন্তু বলছেন মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, যারা জনসংযোগ করছেন, তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা দরকার। কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বর্তমান সময়ের মতো থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন করা কিছুটা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ হাদি ছিল একজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী। তার মতো মানুষকে যদি প্রকাশ্য দিবালোকে এরকম গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে, তাহলে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদেরও কিন্তু জীবনের ঝুঁকি রয়েছে। এবং স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, বিএনপি, জামাত, সবাই কিন্তু দাবি করছেন যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের প্রতি দাবি করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা দরকার এবং বিশেষ করে প্রার্থী যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা দরকার। কারণ নির্বাচন পর্যন্ত প্রত্যেক প্রার্থীরই নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আচ্ছা, দেশ জুড়ে যে এত বিশৃঙ্খলা, এত হান্টিং অভিযান হচ্ছে, তারপর অপরাধীদের গ্রেফতারের পরও বিশৃঙ্খলা তারপরও থেকে যাচ্ছে, শৃঙ্খলা ফিরছে না, ব্যর্থতাটা কোথায় আসলে থেকে যাচ্ছে? দেখুন, সরকার পরিবর্তনের পরে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় ছিল। পরে ধীরে ধীরে পুলিশ যখন কাজে যোগদান করতে শুরু করলো, তখন কিছুটাও নাজুক অবস্থায় ছিল। পরবর্তীতে পুলিশ যখন উন্নত হতে থাকে, অর্থাৎ তারা ভালোভাবে কাজ শুরু করে, তখন দেখা গেল কিছুটা আইন শৃঙ্খলা উন্নতি হয়েছিল। মাঝখানে আবারও অবনতি, আবারও উন্নতি, আবারও অবনতি, এইরকম করেই কিন্তু যাচ্ছে। তো একটি দেশে যখন রাজনৈতিক সরকার থাকে না, তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালোও থাকে না। তো ইতিহাস যেহেতু বলে যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে বা দায়িত্বে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তখন ভালোভাবে কাজ করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি থাকে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রকাশ্য দিবালোকে গুলি, চুরি, ছিনতাই বা ধর্ষণের মতো ঘটনা কিন্তু ঘটেছে, প্রকাশ্যেই ঘটেছে। সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তারা কাজ করছে, কিন্তু দৃশ্যমান যেই উন্নতি হওয়া দরকার, সেই উন্নতিটা আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ মাঠ পর্যায়ে পুলিশ কাজ করছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, কিন্তু যারা অপরাধী, তারা অপরাধ করে পালিয়ে যাচ্ছে বা লুকিয়ে থাকছে, এই প্রবণতাটাও আমরা দেখতে পাচ্ছি। এবং অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি বা এই অস্ত্রের এই ব্যবহার কিন্তু এখনো রোধ করা সম্ভব হয়নি। তো নির্বাচনের আগ পর্যন্ত যদি এভাবে চলতে থাকে, তাহলে কিন্তু অপরাধ নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা ফেরাতে সরকারের পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে, দুঃসাধ্য হয়ে যাবে। তো দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে আজকে সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি ব্রিফিং ডাকা হয়েছে। সেখানে হয়তো অনেক কার্যকরী সিদ্ধান্ত আসতে পারে আগামী নির্বাচনের আগ পর্যন্ত। ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।